নমস্কার, দেখছেন চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এবার শরিক নির্ভর মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসবে এবং শরিকদের উপরেই নির্ভর করে থাকতে হবে নরেন্দ্র মোদীকে। এনডিএ জোট 250 আসনের আগে থেমেছে বিজেপি, তবে এনডিএ জোট তারা সরকারে আসবে। ম্যাজিক ফিগার 272 এবং এনডিএ 293। তবে এক্ষেত্রে কিংমেকার হতে পারেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমাররা। রাষ্ট্রপতির কাছে গিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার ইস্তফা দিয়েছেন। সম্ভবত 8ই জুন তিনি শপথ নেবেন বলে জানা যাচ্ছে। তবে চন্দ্রবাবু নাইডু তিনি দিল্লিতে পৌঁছে জানিয়ে দিয়েছেন যে তিনি এনডিএতেই আছেন। তবে এনডিএতে তার কি ভূমিকা হবে এবং এই চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারদের কিন্তু যে রাজনৈতিক ইতিহাস, তার একাধিকবার তাদের দল বদল, সঙ্গী বদল করেছেন বলা যেতে পারে এবং বারবার তাদের এই সঙ্গী বদলের হিস্ট্রি রয়েছে। আমরা নীতিশ কুমারকে তো মাত্র ভোটের কয়েকদিন আগেও দেখেছি যে তিনি এই ইন্ডিয়ার জোট তৈরি করতে তৎপরতা দেখিয়েছিলেন, কিন্তু ভোটের আগে আগেই তিনি সেখান থেকে সরে গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলান। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বুঝে নেওয়ার চেষ্টা করব যে ঠিক এই চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারদের নিয়ে এনডিএ জোট কতটা শক্তপোক্ত হচ্ছে এবং এরাই বা কি দাবি রাখছেন নরেন্দ্র মোদীদের কাছে, বা এই যে সরকার গঠন হতে চলেছে এনডিএ জোটের, সেখানে তাদের কি দাবি দেওয়া থাকবে। আশিস দা, প্রথমেই জানতে চাইব চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারদের ক্ষেত্রে কি দাবি দেওয়া থাকতে পারে, কি জানতে পারছেন এখনো পর্যন্ত? দেখো, প্রথমেই যে কথাটা আমাদের মনে আসছে সেটা হচ্ছে দীর্ঘ 10 বছর পরে ভারত আবার জোট সরকারের যুগে প্রবেশ করছে। জোট সরকারের অভিজ্ঞতা আমাদের রয়েছে, দীর্ঘ সময় ধরে এদেশে জোট সরকার দেখা গিয়েছে এবং জোট শরিকদের মধ্যে নানা রকম দাবি দেওয়া, তাদের মধ্যে বিরোধ, বেশিরভাগ সময়ই কে কোন মন্ত্রক পাবে বা কী কাজ করতে পারবে তা নিয়ে কখনো কখনো আদর্শগত বিরোধ, এই সব আমরা বারবার দেখেছি। এবারে যেহেতু বিজেপি সংখ্যা গরিষ্ঠতার থেকে অনেকটাই দূরে আছে, আরও 30-40টি আসন দরকার তাদের ম্যাজিক ফিগার ক্রস করবার জন্যে, পেরিয়ে যাওয়ার জন্যে, মানে একটু ভালোভাবে পেরিয়ে যাওয়ার জন্যে। সেই জন্য তারা জোট শরিকদের ওপর নির্ভরশীল। সবথেকে বড় যে দুটি দল বিজেপির সঙ্গে এনডিএ জোটে আছে, তাদের একটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের দল তেলেগু দেশম পার্টি। তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই, যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 7-8টা মন্ত্রক চেয়ে বসেছেন। যদিও তাদের আসন সংখ্যা বিজেপির একটা ভগ্নাংশ মাত্র, তা সত্ত্বেও তারা 7-8টি গুরুত্বপূর্ণ মন্ত্রক চেয়ে বসেছেন। তার মধ্যে অর্থমন্ত্রকও আছে বলে শোনা যাচ্ছে। এছাড়াও তারা লোকসভার স্পিকারের পদটাও দাবি করে বসেছেন। সুতরাং মানে তাদের যতগুলো এমপি, প্রায় সব কজনকেই হয় মন্ত্রী, নয় লোকসভার স্পিকার ইত্যাদি এই রকম দাবি করে চন্দ্রবাবু নাইডু বিজেপির কাছে সেই বার্তা পাঠিয়েছেন বলে শোনা যাচ্ছে। আবার অন্যদিকে নীতিশ কুমার, বিহারে তার দল এবারে মোটামুটি ভালোই ফল করেছে এবং তারাও চাইছে কতটা বেশি আদায় করে নেওয়া যায় এই বিজেপির দুর্বলতাকে সামনে রেখে। তারা হয়তো সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ দাবি করতে পারে। সেক্ষেত্রে এরকমও মানে নানা রকম গুজব বা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে নীতিশ কুমার এমনকি উপপ্রধানমন্ত্রীর পদ চাইতে পারেন। সেটা কি দেওয়া সম্ভব হবে? আবার এরকমও শোনা যাচ্ছে যে এনডিএর জোট শরিকরা অনেকে বলছেন যে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী রাখা যাবে না। অর্থাৎ বিজেপির কাছে যে মন্ত্রকগুলো থাকবে তাতেও কে বসবেন কে বসবেন না তা নিয়ে জোট শরিকরা তাদের পছন্দ অপছন্দ জানাচ্ছেন। স্বভাবতই সামনের কটা দিন খুবই নড়বড়ে ধরনের সময়। বিজেপি কতটা মানবে কতটা ছাড়বে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একদমই। তবে চন্দ্রবাবু নাইডু তিনি দিল্লিতে পৌঁছে ঠিক কি বললেন একবার শোনাবো। No, don't bother. No, hear me, I say. You are very loud. You want news, always. I am also experienced. I have seen so many political changes in this country.
We are in NDA. I am going for NDA meeting. In course of time, anything we'll report to you. Thank you. আশিসদা, এই চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, তাদের যে রাজনৈতিক ইতিহাস দেখা যায়, তাদের একাধিকবার তারা সঙ্গী বদল করেছেন এবং তারা কখনো এনডিএতে ছিলেন তো কখনো এনডিএ থেকে বেরিয়ে গিয়েছেন। ফলত তাদেরকে নিয়ে এনডিএ জোট কতটা শক্তপোক্ত হবে বলে মনে হয়? দেখো, এটা তো মানে সমস্ত ভারতবাসীর সামনে প্রশ্নটা এই, কেননা আমরা ইদানিং বেশ কয়েকবার পাল্টি খেতে দেখার জন্য নীতিশ কুমারকে পাল্টুরাম বলি। চন্দ্রবাবু নাইডুরও কিন্তু সেরকম খ্যাতি খুব কম নেই, বরং মানে পাল্টি খাওয়া, ডিগবাজি খাওয়ার ব্যাপারে নীতিশ কুমারের সঙ্গে কাটে কি টক্কর দিতে পারে চন্দ্রবাবু নাইডু। এখন এরা সকলেই চাইবে, একটি দক্ষিণ ভারতের দল, আরেকটি হচ্ছে পূর্ব ভারতের দল, বিহারের দল, ওটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের দল তেলেগু দেশম পার্টি। এরা সকলেই চাইবে কতটা আদায় করে নেওয়া যায়, এবং সেই আদায়ের অঙ্কটা যদি পছন্দ না হয় তাহলে তারা অন্য শিবিরে গিয়ে কোনো লাভ আছে কিনা সেই অঙ্কও কষবে, এবং অন্য শিবির থেকে কি অফার পাওয়া যাচ্ছে আর এনডিএতে থেকেই বা কী পাওয়া যাচ্ছে এর তুল্যমূল্য বিচার করে তারা যে কোনো সময় যে কোনো দিকে ঝাঁপ দিতে পারে এরকম আশঙ্কা ভারতবাসীর আছে। সুতরাং এটা অবশ্যই বলা যেতে পারে মোদি 3.0 যেটা বলা হচ্ছে, অর্থাৎ তৃতীয়বারের জন্য মোদি প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে বলা হচ্ছে, সেই সরকার কিন্তু মোদির প্রথম দুটি সরকারের মতো মোটেই হবে না। নানান টানা পোড়েন, শরিকদের ঠান্ডা রাখা, কোনো কোনো শরিকের গোসা হওয়া, এমনকি শেষ পর্যন্ত জোট ছেড়ে বেরিয়ে যাওয়া, এসবই আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো। একেবারে শুরুতেই সেটা কতখানি প্রভাব ফেলে তার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ফলত আশিসদা, এটা বলাই যায় যে যেভাবে যে সহজে বিরোধী সাংসদদেরকে বার করে দেওয়া হচ্ছিল, বা ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে যেভাবে বিরোধী দলের নেতাদের উপর ব্যবহার করা হচ্ছিল, সেটা বোধহয় এতটা সহজে আর করতে পারবেন না নরেন্দ্র মোদীরা। দেখুন, এইটা তো কিন্তু গোড়াতেই এসছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে অমিত শাহকে চাই না, এইরকম কথা কোনো কোনো জোট শরিকদের পক্ষ থেকে বিজেপি নেতৃত্বকে জানানো হয়েছে। এখন এই যে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন নানা রকম তদন্তকারী সংস্থা, যে তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে এবং পিএমএলএ আইনকে মূলত এবং সন্ত্রাস বিরোধী আইনকে মূলত কাজে লাগিয়ে, ইউএপিএ আইন, এই দুটো আইনকে কাজে লাগিয়ে যেভাবে বিরোধীদের বা সমালোচকদের ঠান্ডা করার নীতি গত বিশেষ করে 5 বছর ধরে মোদী সরকার নিয়েছিল, সেই ব্যাপারে একটা সমস্যা, একটা অসুবিধার মধ্যে তো অবশ্যই পড়বে এই তৃতীয় মোদী সরকার, এটা বলাই যেতে পারে। তেমনি সংসদেও এটা ঠিক যে অনেক সংবিধানের ধারা পরিবর্তন করতে গেলে সাধারণ গরিষ্ঠতা লাগে, অর্থাৎ অর্ধেকের বেশি সমর্থন করলেই চলে, কিন্তু বিশেষ বিশেষ কিছু সাংবিধানিক ধারার পরিবর্তন করতে গেলে 2/3 সাংসদের সমর্থন লাগে। গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে গেলে 2/3 সদস্যের সমর্থন সাধারণভাবে এনডিএর না থাকার কারণে সংবিধানের মধ্যে গুরুতর পরিবর্তন আনা, যেমন আনা হয়েছিল 370 ধারা বিলোপের সময়, সেই রকম গুরুতর পরিবর্তন আনা কিন্তু অত্যন্ত সমস্যা সংকুল হয়ে দাঁড়াবে তৃতীয় মোদী সরকারের কাছে। সুতরাং এটা বলাই যেতে পারে প্রথম দুটো সরকারের তুলনায় তৃতীয় মোদী সরকার অনেক দুর্বল হবে, এবং সেটাই হয়তো গণতন্ত্রের পক্ষে ভালো হবে, সেটাই হয়তো দেশের ধর্মনিরপেক্ষতার পক্ষে ভালো হবে। একদমই। আশিসদা, থাকুন আপনি আমাদের সঙ্গে। তবে এক্ষেত্রে জেডিইউ এবং আরজেডি নেতা তেজস্বী যাদব, তাদেরই বা কি বক্তব্য একবার শোনাবো। देश की जनता ने जो भाजपा को सबक सिखाया है, जो विभाजनकारी नीति, नफरत की राजनीति जो ये किया करते थे, उसमें जो है तानाशाही के खिलाफ लोगों ने वोट किया और इनको रोका है। और देश की जनता ने संविधान बचाने के लिए, लोकतंत्र को बचाने के लिए सब लोगों ने मतदान किया, और आप देखिएगा वही मतदान का असर जो दिखा कि भाजपा जो है मेजॉरिटी से बहुत दूर रहेगी। अब भाजपा के पास खुद का बहुमत नहीं है, अब भाजपा के लोग जो है डिपेंडेंट हो चुके हैं। तो
अब बिहार जो है किंग मेकर बनकर के उभर रहा है, तो हम तो यही चाहेंगे कि भाई सरकार जो भी आए, जो किंग मेकर वो कम से कम बिहार को विशेष राज्य का दर्जा दिलाए, और जो हम लोगों ने 75% जो आरक्षण की सीमाएं बढ़ाई थी और जो शेड्यूल 9 की बात है, तो वो शेड्यूल 9 में डाला जाए, और साथ ही साथ पूरे देश भर में जाति जनगणना वो कराए। ये हम लोगों की 3 मुख्य डिमांडें होंगी। बिहार के साथ साथ तेजस्वी जी राम में भी अच्छा प्रदर्शन हुआ है, अयोध्या जी दिए भाई। बिल्कुल, हम तो कहते थे जो नफरत की बात, प्रधानमंत्री मुसलमान भाइयों के बारे में इतना जहर बोलते थे, नफरत की बात करते थे, आज देखिए राम जी ने भी सबक सिखाया। ये इतने बड़ा मैंडेट बिहार के जनता ने एनडीए को बिहार में दिया है, 2/3 बहुमत दिया है। ये कहा जा रहा है कि शरद पवार से आप लोगों की बातचीत कल हुई थी, कितनी सच्चाई है? मैं इस सब पर कोई टिप्पणी नहीं करूंगा, ये सब स्पेकुलेशन मीडिया में चलता रहता है। आज मुख्यमंत्री जी आए हैं और आज एनडीए के मीटिंग में शामिल हो, कोई किसी तरह की कोई बातचीत नहीं है। आज की मीटिंग में एनडीए की सरकार बनेगी, एनडीए के साथ हम लोग हैं। बिहार में जनता ने इतने बड़ा मोहर लगाया है। এদিকে আজকে রীতি মেনে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে সেই ইস্তফা পত্র দিয়েছেন, মন্ত্রিসভা ভেঙে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন। সম্ভবত 8ই জুন শপথ নেবেন নরেন্দ্র মোদী। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত 8ই জুন শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। রীতি মেনে তিনি ইস্তফা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে, এবং মন্ত্রিসভা ভেঙে দেওয়ারও তিনি অনুরোধ করেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আশিস একটা বিষয় জানতে চাইবো, একদিকে যেমন এই এনডিএ তারা নতুন সরকার গঠনের তোড়জোড় করছে, বৈঠকও রয়েছে এবং সম্ভবত 8 তারিখে শপথ নেবেন নরেন্দ্র মোদী। অপরদিকে ইন্ডিয়া জোট তারাও কিন্তু তৎপর, তাদেরও আজকে বৈঠক রয়েছে এবং তারা নতুন কিছু ভাবনা চিন্তা করার চেষ্টা করছে, রণকৌশল ঠিক করতে চলেছেন। ইন্ডিয়া জোটে তাদের সরকার গঠন করার কোনো কি সম্ভাবনা রয়েছে? সেক্ষেত্রে তো বোধহয় নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুদের প্রয়োজন তাদের। দেখুন, ইন্ডিয়া জোটের আসন সংখ্যা মোটামুটি 230-এর আশেপাশে এরকম যদি ধরে নেওয়া হয়, 230-এর কয়েকটা বেশিই হবে, শেষ পর্যন্ত 233-34 হতে পারে। সেক্ষেত্রে 72 অবধি যেতে গেলে আরও গোটা 40 সাংসদের সমর্থন লাগে। এই 40টা সাংসদ পাওয়া অসম্ভব নয়। কেন? ধরুন আমরা একটা সাধারণ অঙ্কের যদি এক্সারসাইজ করি, তাহলে দেখা যাবে যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুজনের দল যদি এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটকে সমর্থন জানাতে চায়, তাহলেই কিন্তু সেটা মানে যেটাকে ম্যাজিক ফিগার বলা হয় সংবাদ মাধ্যমের কথায়, অর্থাৎ 272 গরিষ্ঠতার খুব কাছাকাছি চলে যাবে। 28 জন, হ্যাঁ 28 জন আছে, সেক্ষেত্রে মানে আর 10-12 জন সাংসদ জোগাড় করতে পারলেই হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই 10-12 জন সাংসদ জোগাড় করা খুব কঠিন হয় না। যেমন ধরুন বিজেডি, বিজু জনতা দল, তারা এতকাল এনডিএর সঙ্গেই ছিল, কিন্তু এবারে যে মারাত্মক লড়াই হয়েছে উড়িষ্যা এবং বিজু জনতা দল পরাস্ত হয়েছে, তাদের একটা মনোভাব থাকতে পারে উল্টো দিকে, বা এরকম আরও অনেকেই থাকতে পারেন যারা হয়তো অল্প অল্প সাংসদ হয়েছে, 2-3 জন অতীতে তারা এনডিএর সঙ্গেই ছিল, কিন্তু এবারে যদি দেখে যে ইন্ডিয়ার একটা সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে, তাহলে তারা তাদের সমর্থন দিতে পারে। মূল ব্যাপার হচ্ছে প্রায় 30 জন সাংসদওয়ালা তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমার কি এনডিএ ছাড়বেন, দুজনে একসঙ্গে ছাড়বেন? এটা না হলে কিন্তু ইন্ডিয়ার সরকার গড়ার সম্ভাবনা এখনই খুব বেশি উজ্জ্বল বলে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে। সুমন দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। এই মুহূর্তে দিল্লির রাজনীতির হাওয়াটা আপনার কাছ থেকে একটু বুঝতে চাইবো, ঠিক কোন কোন সমীকরণগুলো সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, আমার মনে হয় যে যেহেতু একটা প্রিপোল অ্যালায়েন্স ছিল এবং সেই প্রিপোল অ্যালায়েন্স অনুযায়ী এনডিএ জোট যেটা মেজরিটি মার্ক তার চাইতে বেশি পেয়েছে, ফলে সেই অনুযায়ী তারা সরকার তৈরি করবে। তবে সেই সরকারের চলাটা হয়তো খুব মসৃণ হবে না। দেখুন, চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে বিভিন্ন ফ্যাকরা জুটছেন বলে শোনা গিয়েছে যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহকে চান না। আমি আপনাদের মনে করিয়ে দেব যে চন্দ্রবাবু নাইডু যখন এর আগে এনডিএ এর পার্টনার ছিলেন, অর্থাৎ 1999 এর আগে, 2019-এর আগে,
তখন তিনি যখন এনডিএ ছাড়েন তখন তার মূল অভিযোগ ছিল যে অমিত শাহ তাকে সময় দেন না, এবং তিনি তুলনা করেছিলেন যে যখন আগে অটল বিহারী বাজপেয়ী জমানায় তিনি বিজেপির জোট শরিক ছিলেন তখন কিভাবে প্রমোদ মহাজন তার সঙ্গে সহযোগিতা করতেন। ফলে প্রথম থেকেই বিভিন্ন স্পিড ব্রেকারের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীর এই সরকারকে চলতে হবে, এবং সমস্যা যেটা বেশি হবে যে আগের মতো তাদের তারা যেমন স্মুথ ভাবে চালাতে পারবে না, তেমনি উল্টো দিকে ইন্ডিয়া জোট যাদের কাছে প্রায় 230 জন আছে তারা একদম আগ্রাসী ভাবে অপেক্ষা করবে, এবং তাদের সামনে একজন নতুন রাহুল গান্ধী থাকবেন যাকে আর পাপ্পু বা ইত্যাদি বলে দেখে দেওয়া যাবে না, যিনি প্রতিটি বিষয়ে প্রশ্ন করতে থাকবেন। আমার মনে হয় ইন্ডিয়া জোট যে প্রাথমিকভাবে এখনো বিরোধী আসনেই বসতে চায় সেটা একটা ভালো লক্ষণ, যদি না নীতিশ কুমার পাল্টি খান। কারণ ইন্ডিয়া জোট চায় যে 1977 সালে যেমন হয়েছিল, অর্থাৎ জনতা সরকার যেটা গঠিত হয়েছিল সেটা নিজেদের স্ববিরোধের কারণেই দ্রুত ভেঙে গিয়েছিল। এই 2024-এর মোদী সরকার যদি বা গঠিত হয় সেটা বেশি স্থায়ী হবে না। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ সুমন দা। কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্যের সঙ্গে, এবং সুমন দা যেমনটা জানালেন সেক্ষেত্রে ইন্ডিয়া জোট তারা কি করবে, তাদের রণকৌশল কি হবে, সেই বৈঠকও রয়েছে আজকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি দিল্লিতে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তবে দিল্লিতে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে একহাত নিয়েছেন, বিজেপিকেও একহাত নিয়েছেন। তিনি বলেছেন 400 পারের যে প্রতিশ্রুতি বা 400 পারের যে হুঙ্কার ছিল তার কি হলো, এটা নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং বিজেপি নেতারা যত ভবিষ্যৎবাণী করবে ততই এ রাজ্যে জনমত তৃণমূলের পক্ষে যাবে, এমনটাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনুন একবার। जानकारी दी गई है कि 8 तारीख को प्रधानमंत्री मोदी जो है स्वेरिंग इन करेंगे, लेकिन अभी तक जो है आगे के नंबर आप पहले उनसे पूछ लीजिए आपकी बार 400 पार का जो नारा है उसका क्या हुआ, पहले पूछ लीजिए, फिर स्वेरिंग इन का पूछना। मैं तो आपके सवाल का जवाब देता हूँ, पर इतना जरूर कहूँगा कि बीजेपी का जितना भी भविष्यवाणी है, मैं हर एक बीजेपी का सेंट्रल लीडरशिप को हाथ जोड़ के अनुरोध करूँगा कि भाई बंगाल के हर एक चुनाव में ऐसे प्रेडिक्शंस अब करते रहिए। आप 200 पार कहे तो तृणमूल को 200 पार आया, आपने कहा 30 सीट जीत के आएंगे तो तृणमूल 29 सीट जीत के आया। आप ऐसे प्रेडिक्शन जितना करेंगे वो हमारे पक्ष में मैंडेट आता रहेगा। मैं उनका हृदय से आभारी हूँ और हर एक बीजेपी का नेता का मैं अभिनंदन करता हूँ। ये तो दिखाता है कि भाई जनता का। এখন একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যেমনটা আপনাদের বলছিলাম যে আজ ইন্ডিয়া জোটেরও বৈঠক রয়েছে, 233 আসন ইন্ডিয়া জোটের পক্ষে। ফলত এই ইন্ডিয়া জোট এখনো পর্যন্ত ম্যাজিক ফিগার থেকে 39টা আসনে দূরে। ফলত তাদেরকে যদি ম্যাজিক ফিগার ছুঁতে হয় তাহলে আরও বেশ কিছু শরিক তাদের দরকার। সেই শরিক কি তারা জোগাড় করতে পারবেন? এক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমাররা কি ইন্ডিয়া জোটের সঙ্গে আসবেন, বা তাদের সঙ্গে কি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে, এমন বেশ কিছু জল্পনা, এমন বেশ কিছু প্রশ্ন উঠছে। তবে ইন্ডিয়া জোট তারা ঠিক কী করবে সেটা নিয়েই কিন্তু তারা আজকে রণকৌশল বৈঠক ডেকেছে। মল্লিকার্জুন খার্গে বাড়িতে সেই বৈঠক রয়েছে বলে জানা যাচ্ছে। ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে আজকে, যেমন এনডিএ তারা বৈঠকে বসছে, পাশাপাশি ইন্ডিয়া জোট তারাও আজকে বৈঠকে বসতে চলেছে। সেক্ষেত্রে তারা যদি বিরোধী আসনে বসে রণকৌশল কি হবে, এবং তারা যদি সরকার গঠন করতে চায়, যদিও তাদের কাছে নাম্বার এই মুহূর্তে নেই, প্রায় 39 জন সাংসদের সমর্থন তাদের দরকার। সেক্ষেত্রে এই সমর্থন তারা কোথা থেকে বা এই নাম্বার কোথা থেকে তারা জোগাড় করবেন, টিডিপির চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমাররা, যদিও তারা জানিয়ে দিয়েছেন যে আপাতত তারা এনডিএ জোটেই রয়েছেন। তবে পরবর্তীতে কি হবে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়, বা তারা যে দাবি দাওয়া জানাবে, আজকে যে এনডিএর বৈঠক রয়েছে সেই বৈঠকে আদৌ তাদের দাবি মেনে নেওয়া হবে কিনা, তারপরে তারা কি ভবিষ্যৎ কর্মপন্থা নেবেন, সেটা কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। $233 আসন ইন্ডিয়া জোটের ঝুলিতে।
संविधान बचाने के लिए, आरक्षण बचाने के लिए जो मतदान हुआ है और सामाजिक न्याय के लिए जो रास्ता खोला है, हमें उम्मीद है कि इसी रास्ते पे चल करके नेताजी और समाजवादियों का सपना पूरा होगा। नंबर की बात है, उनको भी नहीं मिला है। देखिए, जनता ने नकारात्मक राजनीति को नकार दिया है। नकारात्मक राजनीति के खिलाफ मतदान हुआ है। सकारात्मक राजनीति हो, सामाजिक न्याय मिले, लोकतंत्र बचे, आरक्षण बचे या हमारा संविधान और बेहतर हो, तो उस दिशा में जनता का मतदान हुआ है। भारतीय जनता पार्टी ने हमेशा संविधान को ठेस पहुंचाने का काम किया। এই নিয়ে কথা বলবো, বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিবা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুচন্দ্রিবা, যেটা জানতে চাইবো যে ইন্ডিয়া জোটেরও বৈঠক রয়েছে, এখনো পর্যন্ত এই বৈঠক সম্পর্কে কি জানতে পারছো? যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কি এই চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করা হচ্ছে? সুচন্দ্রিবা, শোনা যাচ্ছে? সুচন্দ্রিবা, আজকের বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে চলেছে কিছু কি জানতে পারছো? সুচন্দ্রিবা, শোনা যাচ্ছে আমার কথা? সুচন্দ্রিবা, জানতে চাইবো যে আজকের বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে চলেছে, কি হতে চলেছে ইন্ডিয়া জোটের রণকৌশল? দেখো ঋষিকেশ, আজকে সেই গুরুত্বপূর্ণ দিন যেটার জন্য ইন্ডিয়া জোট এতদিন ধরে বলে আসছিল যে নির্বাচন পরবর্তী সময় তারা আলোচনা করবে যে দেশ গড়ার জন্য, অর্থাৎ বিজেপি বিরোধী যে শক্তিগুলো একত্রিত হয়েছে তারা কতটা সক্ষম হবে। আর এবার নির্বাচনের ফলাফলে যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে ইন্ডিয়ার কাছে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নেই, অর্থাৎ এনডিএ তারা যেভাবে সরকার তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ইন্ডিয়া অর্থাৎ জনবন্ধন এই জোট কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে তাদের কাছে যে শক্তি আছে সেই শক্তি দিয়ে এখনো পর্যন্ত বাড়তি শক্তিকে যদি তারা একত্রিত করতে পারে তাহলে সেক্ষেত্রে কোনোভাবে কি সরকার তারা গড়তে পারে, এই একটা জল্পনা যেমন গতকাল থেকেই চলছে, যে কারণে নীতিশের সঙ্গে পর্যালোচনা করা হবে কিনা, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে পর্যালোচনা করা হবে কিনা বাতাসে ভাসতে শুরু করেছে। তাই গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর মধ্যে সবার প্রথম প্রায়োরিটি তো অন্তত এটাই যে শপথ গ্রহণ নরেন্দ্র মোদীর 8ই জুন। আগে যদি ইন্ডিয়া জোটের তরফ থেকে কোনো রণনীতি তৈরি হয় যে তারা বিরোধীদের একত্রিত করে জোটটাকে বাড়িয়ে, অর্থাৎ নতুন কোনো সদস্যকে সঙ্গে নিয়ে আসন সংখ্যা যদি বাড়াতে পারে, ম্যাজিক ফিগারের জন্য 39টা আসন তাদের প্রয়োজন, সেক্ষেত্রে যদি রাজনীতিতে এনি টাইম গেম, কখনো বলা যেতে পারে না যে পরবর্তী সময় কি হবে, তাই কোথাও সেই জল মাপার জায়গাটা আজকের এই বৈঠক করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া জোটের শরিক যারা তাদের কি পদক্ষেপ হবে, পার্লামেন্টের উভয় পক্ষে রণনীতি স্থির করা, সেটা বিরোধী হিসাবেও যদি তারা স্ট্র্যাটেজি ঠিক করার চেষ্টা করে, সেক্ষেত্রে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে এর আগে ইন্ডিয়ার বৈঠকে তৃণমূল কংগ্রেস উপস্থিত থাকতে পারেনি। আজ তৃণমূল কংগ্রেস যিনি উপস্থিত থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলা থেকে শুরু নয় দেশের মধ্যে অন্যতম সর্বাধিক ভোট পেয়ে তিনি জিতেছেন, তাই তার উপস্থিতি এবং সর্বোপরি আগের বৈঠক এবং এই বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিতি, এটা কিন্তু একটা অন্য বার্তা আসতে পারে। কারণ বরাবরই আমরা তৃণমূলের তরফে যেটা শুনে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রচার থেকে বাংলা বলেছিলেন যে 42টা আসনে একাই লড়বেন, তিনি একলা চলার কথা বলেছিলেন, ইন্ডিয়া জোটের সঙ্গে নেই এই কথাটা কিন্তু তিনি বলেননি। শুরু থেকেই বলে এসেছিলেন যে ইন্ডিয়া জোটের কি হবে সেটা তৃণমূল কংগ্রেস নির্ণায়ক ভূমিকা নেবে, কিন্তু তাতে শর্ত থাকবে। তাহলে সেই শর্ত কি বামেদের সরানোর জন্য? তৃণমূল মহলে কিন্তু এটাও আলোচিত বিষয় যে যদি এই জোটে তৃণমূল কংগ্রেস থাকে এবং একটা নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে, তাহলে সেখানে রাজ্যে বামেদের সঙ্গে তৃণমূলের যে মুখোমুখি লড়াই, সেই মুখোমুখি লড়াই কিন্তু তারা দিল্লিতে এক মঞ্চে মানুষের কাছে এমন কোনো বার্তা দিতে চান না যেটা নিয়ে
রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠুক। যেখানে এবারেও লোকসভা নির্বাচনে দাঁত ফোটাতে পারেনি বামেরা, সেখানে তৃণমূলের এই জয়ের পর এবং বাংলার বিজেপির একটা পরাজয় বলা যেতে পারে, সেই ধাক্কা সামলে কতটা জোর গতিতে আবারও এই জোটের শরিকরা সিদ্ধান্ত নেয় এবং পদক্ষেপ শুরু করে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা। সন্ধ্যে 6টার সময় মল্লিকার্জুন খার্গের বাড়িতে একে একে সকলে উপস্থিত হবেন এবং আজকে দিনটা ঋষিকেশ আরো একটু ভাবে তাৎপর্যপূর্ণ। যখন তেজস্বী যাদব তিনি বিহার থেকে দিল্লির উদ্দেশ্যে আসছিলেন, সেই একই বিমানে এনডিএর বৈঠকে যোগ দিতে নীতিশ কুমারও চড়েছিলেন। তাই সেখান থেকে কিন্তু এই যে জল্পনাতে আরো কিছুটা বাড়তি ধোঁয়া জুগিয়েছে তাদের একসঙ্গে বিমান সফর। তাই কোথাও রাজনৈতিক প্রেক্ষাপটে এটাকে কাকতালীয় ভাবে ধরা গেল, কিন্তু ছবিটা যে কত বার্তা দিয়েছে মানুষের কাছে, দেশবাসীর কাছে, অন্তত ভারতবাসী আর ইন্ডিয়াবাসীর কাছে, সেটা কিন্তু এনডিএ এবং ইন্ডিয়াকে ভাবানোর জন্য সামনে রেখেছে। ধন্যবাদ সুচন্দ্রিমা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে। এখন আবার একটা বিরতি, সঙ্গে থাকুন। শুভেন্দু সুকান্তকে কি এবার নাম না করে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ? দিলীপের সাম্প্রতিক মন্তব্য জড়িয়ে উঠল জল্পনা। 2021-এর পর রাজ্যে দলের উন্নতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। উঠে এলো রাজনীতিতে কাঠিবাজি তত্ত্ব। ব্যর্থতার খতিয়ান তুলে ধরে এবার কি তবে বিদ্রোহী দিলীপ ঘোষ? রাজনীতির মঞ্চে স্পষ্ট বক্তা হিসেবে সুনাম বা বদনাম রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। ভোটের ফল বেরোনোর ঠিক পরের দিনই হারের কাটাছেঁড়া করলেন দিলীপ ঘোষ। নাম না করে রাজ্যের শীর্ষ নেতাদের কি তিনি বিতলেন? 2021-এ গ্রোথ আটকে গিয়েছে। এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য। 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে। আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তা আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে, গতি যেন রুদ্ধ না হয়ে যায়। রাজনীতিতে ষড়যন্ত্রের তত্ত্ব নিয়েও সরব দিলীপ। তার দাবি, চক্রান্ত এবং কাঠিবাজি দলীয় রাজনীতির অঙ্গ। তারপরেও যথেষ্ট পরিশ্রম করে সফলতা আসেনি বলে জানিয়েছেন দিলীপ। দিলীপের কাঠিবাজি তত্ত্ব যারা বর্ধমানে গেছেন তারাও জানেন, সেই যে কঠিন সিট ছিল, হেরে যাওয়া সিট ছিল সেই সময়, আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে। তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না। বাকি নেতৃত্ব, পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে, সেটা যারা চিন্তাভাবনা করেছেন, যারা পাঠিয়েছেন তারা ভাববেন। দিলীপের হারের এই বিশ্লেষণকেই সমর্থন করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। বিজেপির হারের দায় শুভেন্দুরই, মত তার। দিলীপকে জেতা আসন থেকে সরানোই বিজেপির শ্যামও গেল কুলও গেল বলে দাবি অরূপের। দিলীপ ঘোষ যেটা বলেছেন সেটা অধিকাংশ বিজেপির পুরনো কর্মী এবং আরএসএস এর নেতৃত্ব তারা প্রকাশ্যেই এখন বলছেন, এবং আমাদের আশেপাশে যারা চেনা পরিচিতর মধ্যে বিজেপির সমর্থক বা কর্মী আছেন তারাও সত্যি বলছেন যে বিজেপির এই ভয়াবহ ভরাডুবি, এর পিছনে মূল দায়িত্ব হচ্ছে শুভেন্দু অধিকারী। এই নব্য বিজেপি ও অতিরিক্ত বিজেপি গিয়ে দেখাতে গিয়ে পুরনো বিজেপিদের কোণঠাসা করে আজকে সুকান্ত মজুমদারকে প্রায় হারের মুখে ফেলে দিয়েছিল, আর দিলীপ ঘোষকে তো যেটা আসন থেকে সরিয়ে দিয়ে হারিয়ে দিয়েছে। শুভেন্দু নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে। লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভরাডুবি নিয়ে দলের মধ্যেই সমালোচনার ঝড়। শুভেন্দু সুকান্ত জুটির পারফরমেন্স নিয়ে প্রশ্ন ভুরি ভুরি। দলের কর্মী সমর্থকদের সেই প্রশ্নই এবার সামনে তুলে দিলেন দিলীপ। জল্পনা চলছে। কলকাতা টিভি। লোকসভা ভোটে উঠল সবুজ ঝড়। ইতিমধ্যেই রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে, অশান্তি রুখতে সতর্ক পুলিশ প্রশাসন। ভোটের ফল সদ্য বেরিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠতে শুরু করলো।
বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পোলিং এজেন্ট সমীর মিস্ত্রির বাড়িতে ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা। কাঠগড়ায় তৃণমূল। খিয়াদহের খুদিরাবাদ এলাকার ঘটনা, নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে পুলিশ। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আতঙ্কে বাড়ি ছাড়া পোলিং এজেন্ট। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপি পার্টিটা করার অপরাধে পোলিং এজেন্ট ছিলাম। আমার বাড়িতে একজন আমার দু একবার থ্রেটও করেছে। কমল অধিকারী প্রায় 50 থেকে 60 জন লোক নিয়ে এসে বাইক নিয়ে এসে আমার বাড়ি পুরো সামনের দিকে পুরো ভেঙে দিয়েছে। ভোট পরবর্তী অশান্তি। পাত্রসার ব্লকের নারায়ণপুরে ভাঙা হলো বিজেপির দলীয় কার্যালয়। বিজেপি নেতা তমাল কান্তি গুইয়ের বাড়িতে ইট বৃষ্টি। অভিযোগের তীরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি নেতার বাড়িতে হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে বিজেপি নেতৃত্ব। হঠাৎ করে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমার বাড়িতে অ্যাটাক করে দুপুরবেলায় এবং রাত্রিবেলায় 10:40 নাগাদ। পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু হয়েছে। সোনামুখী বিধানসভার নারায়ণপুর অঞ্চলে বিজেপি কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা। অভিযোগ ভিত্তিহীন, দাবি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ তৃণমূল এই কালচারে বিশ্বাসী নয়। ওদেরই নিজেদেরই জয়ের আনন্দে ওরা নিজেদের এক গোষ্ঠীর আরেক গোষ্ঠীর মধ্যে ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল, তারই বহিঃপ্রকাশ। ফের উত্তপ্ত ভাটপাড়া। ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের পুরানি তালাব এলাকায় বোমাবাজি। ভাঙচুর হয় ঘরবাড়ি। গৃহকর্ত্রীর অভিযোগ, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তারপরেও তার বাড়ির সামনে পরপর 4টি বোমাবাজিতে আতঙ্ক এলাকায়। ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ পান্ডে বলেন, অর্জুন সিং ভয় পেয়েছেন। আউশ গ্রামের 2 নম্বর ব্লকের এড়াল গ্রামে জার ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। তৃণমূলের অভিযোগ, সন্ত্রাস করার জন্য বোমা রেখেছে বিজেপি কর্মীরা। নির্বাচনের ফল ঘোষণার পরই উত্তপ্ত দুর্গাপুরের ইস্পাত নগরী। ভাঙচুর সিপিএম এর পোলিং এজেন্ট প্রসূন পালিতের গাড়ি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। তার অভিযোগ, তৃণমূলের বেশ কিছু কর্মী বহিরাগতদের নিয়ে ছাপ্পা ভোট দিতে এসেছিলেন। তারই প্রতিবাদ করায় ফল ঘোষণার রাতেই হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ ভিত্তিহীন, দাবি তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। কলকাতা টিভি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটের বাড়িতে এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। তৃণমূলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে এই বৈঠক হবে শনিবার। এ বিষয়ে আরও জানবো, দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দীপ্তিমান, কখন হবে এই বৈঠক, কি জানা যাচ্ছে? আর দেখো, যেটা জানা যাচ্ছে শনিবার দিন এই বৈঠক ডাকা হয়েছে। যতজন জয়ী 29 জন যে জয়ী সাংসদরা রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে এবং তাদের সকলকে নিয়ে এই বৈঠক করা হবে। মূলত এখানে যে বিষয়টার উপর জোর দেয়া যে তাদের আগামী দিনের রণনীতি কি হবে, কিভাবে তারা এগোবেন, কোন কোন জায়গায়। এখানে কি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন, দিল্লিতে কি কথাবার্তা হয়, সেখানে কিভাবে তারা ফার্দার কি প্রপোজাল আসে, সেইগুলোর উপর সিদ্ধান্ত নিয়ে তারপর কিন্তু তাদের সঙ্গে এই রোববার শনিবার যে বৈঠক রয়েছে সেই বৈঠকটা হবে। মানে বৈঠকের পর কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে তারা কিভাবে, অনেকেই আছেন যারা প্রথমবারের জন্য জয়ী হয়েছেন, কিভাবে তারা এগোবেন, কি করবেন, কি কি তাদের করণীয় রয়েছে, এই পুরো বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে। ঋষিকেশ। ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। এখন আবার একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। বিজেপির অমৃতা রায়কে হারিয়ে কৃষ্ণনগরে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। ওদের চিতা আমরা তুলবই, জয়ের পর বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার মহুয়ার। গত বছর ডিসেম্বর ঘুষকাণ্ডে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। সেদিনই মহুয়া বলেছিলেন, 30 বছর নালা নর্দমায় পড়ে থাকবো, কিন্তু ওদের চিতা আমি তুলবই। মহুয়া মৈত্র আজকে ঠিক কি বলছেন জয়ের পরে, শোনাবো। I'm 49 years old. I will fight you for the next 30 years inside parliament, outside parliament, in the gutter, on the streets. আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। We will see the end of you. প্রশ্ন ঘুষকাণ্ডে তার বিরুদ্ধে অভিযোগ তুলে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে। সংসদের অলিন্দে দাঁড়িয়ে সেদিনই বলেছিলেন, শেষ দেখে ছাড়ব। আজ তা বাস্তবে রূপ পেল। লড়াইটা শুরু থেকে সহজ ছিল না। মঙ্গলবার গণনার শুরুর দিকে বেশ কিছু রাউন্ডে এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। তবে বেলা যত গড়িয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর ব্যবধান তত বেড়েছে। দিনের শেষে এই কেন্দ্রে বাজিমাত করলেন মহুয়া মৈত্রই। বুঝিয়ে দিলেন তিনি এখনো শেষ হয়ে যাননি। কেন্দ্রে ক্ষমতাসীন দলের নীতি আদর্শের সঙ্গে লড়াই ছিল তার। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব ব্যালটে দিলেন তিনি। এটা খুব সিম্পল, যে কোনোদিন ওই যে ভগবান মনে করা নিজেকে,
যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই। যে মমতা এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল, মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবানের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি, মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে। দেখুন, এটা মানুষ জবাব দিয়েছে, আমি জবাব দিইনি, এটা মানুষ জবাব দিয়েছে। আমি 8 তারিখ ডিসেম্বরের যেটা আমাকে বহিষ্কার করেছিল, আমি তখন পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি আগামী 30 বছর নালায় নর্দমায় মাঠে ঘাটে লড়াই করব, কিন্তু এদের শেষ আমি দেখব। আর চিতা আমরা তুলবই। বাংলার মানুষ জবাব দিয়েছে, চিতা তুলে দিয়েছে, ভারতবর্ষের মানুষও জবাব দিয়েছে, চিতা আমরা তুলব। রাজপরিবারের আবেগ বা মোদি শাহের ডেলি প্যাসেঞ্জারের সত্ত্বেও শেষ রক্ষা হলো না। তবে এই রায় মানুষের রায় বলে দাবি পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়ের। না দেখুন, এখানে আমার কিছু বলার নেই। আমি তো প্রথমেই বললাম, মানুষ যেটা চাইছে সেটাই তারা করেছে। একটা মানে যখন আপনি ইলেকশনে যাচ্ছেন, জয় পরাজয় থাকতেই পারে এবং সেইভাবেই সেটা দেখা উচিত। লড়াইটা বোধহয় এবার একটু কঠিন ছিল। একদিকে সংসদ থেকে বিতাড়িত করে দেওয়ার মর্যাদা ফেরানো, অন্যদিকে মোদি থেকে শাহের লাগাতার প্রচারকে ডিফেন্ড করা। তাই জেতার পরেই ফের মহুয়া মৈত্রের হুঙ্কার, চিতা আমি তুলবই। নদিয়া থেকে সন্তু সাহা রিপোর্ট, কলকাতা টিভি। অপ্রত্যাশিত ভোটের লিড 1,96,899 ভোটে প্রতিপক্ষ বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে হারিয়ে রেকর্ড গড়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এদিন সপরিবারে তারাপীঠে পুজো দিলেন তিনি। লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর তারাপীঠে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন শতাব্দী। প্রতিনিধি মনা বীরবংশী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মনা, শতাব্দী রায় আজকে ঠিক কি বলছেন জয়ের পরে? দেখো ঋষিকেশ, জয়ের পরে তুমি জানো যে এদিন সকাল সকাল একেবারেই শক্তিপীঠ হিসেবে পরিচিত বীরভূমের তারাপীঠ মন্দিরে তিনি সপরিবারে মা তারাকে কিন্তু তিনি পুজো করেন। তুমি দেখো তাৎপর্যপূর্ণ ভাবে যেদিন শতাব্দী রায়ের নাম ডিক্লিয়ার হয়েছিল বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে, তারপরেই যেদিন তিনি প্রচার শুরু করলেন, তারপরেও সেই প্রচার শুরুর আগেই কিন্তু তিনি তারাপীঠে মা তারিকা পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন। তারপরে আবার যখন তিনি ব্যাপক মানে অপ্রত্যাশিত যে লিড, বীরভূমের রাজনৈতিক মহল ভেবেছিলেন যে শতাব্দী রায় জিতলে 20 থেকে 30,000 ভোটে হয়তো জিতবে, কিন্তু দেখা যাচ্ছে যে শতাব্দী রায় তার প্রতিপক্ষ যে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য তাকে প্রায় 2 লক্ষর কাছাকাছি ভোটে কিন্তু পরাজিত করেছে। মানে একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, অনুব্রতহীন সেই বীরভূমে শতাব্দী রায় অনুব্রতর বুথ বা সেখানে কি কোনো লিড পেয়েছেন আদৌ? ঋষিকেশ, যদি প্রশ্নটা করো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ মনা। নিউটাউনে বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নিউটাউনে বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। নিউটাউনে বিবেকানন্দ পল্লীর ঘটনা, স্থানীয় তৃণমূল নেতা বলেন বিষয়টা তদন্ত করে দেখা হবে। নিউটাউনে বিজেপি নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। যদিও তৃণমূল নেতার বক্তব্য, স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, বিষয়টি তদন্ত করে দেখা হবে। বিভিন্ন জায়গাতেই ভোট পরবর্তী হিংসার ছবি দেখা যাচ্ছে। নিউটাউনেও এই অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেখানে এক বিজেপি নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন রয়েছেন। জাহাঙ্গীর, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনায়? কাউকে গ্রেপ্তার বা আটক কি করেছে পুলিশ কি বলছে? এই ঘটনায় একেবারে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি। তবে যেটা জানা যাচ্ছে যে রাতের বেলা তখন নিউটাউন বিবেকানন্দ পল্লী এলাকা থেকে বিজেপি কর্মীরা বাড়িতে মদ্যপ অবস্থায় কয়েকজন পরিসমাপ্ত গিয়ে গাড়ি ভাঙচুর করে বাড়িতে পাথর মারে, সরাসরি অভিযোগ করছে তৃণমূল বিরুদ্ধে। তবে স্থানীয় তৃণমূল নেতা আফতাব তিনি দাবি করছেন যে এর সাথে তৃণমূল কর্মী সংস্থা কোনো রকম দায়ী নয়, এটা বিজেপি পরিকল্পনা চক্রান্ত করে তৃণমূল কর্মীদের বদনাম দেওয়ার চেষ্টা করছে। বাংলায় তারা হেরে গিয়েছে, তাই তারাই এই সমস্ত নাটক করছে। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর। কথা বলছিলাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। নিউটাউনের পাশাপাশি কোচবিহারের ছবি দেখাবো। কোচবিহারের ভেটাগুড়িতে সেখানে
পঞ্চায়েত দপ্তরে তালা দিয়ে দেওয়ার অভিযোগ। নিশীথ প্রামাণিকের বাড়ি সংলগ্ন পঞ্চায়েত অফিসে তালা, ভেটাগুড়ি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা, পঞ্চায়েত প্রধান সহ কর্মীরা ঠিক সময়ে না আসার অভিযোগ স্থানীয়দের এবং সে কারণেই তালা দেওয়া হয়েছে বলে অভিযোগ তারা জানিয়েছে। পঞ্চায়েতের কর্মীরা তারা ঠিক সময়ে আসেন না দপ্তরে, সে কারণেই তালা দিয়ে দিয়েছেন, এমনটা কিন্তু স্থানীয়দের দাবি। কোচবিহারের ভেটাগুড়ি 1 এবং 2 নম্বরে এই ঘটনাটি ঘটেছে, 1 এবং 2 নম্বর পঞ্চায়েতে। ভেটাগুড়িতে এই ঘটনাটি ঘটেছে। রবিউল হোসেন রয়েছেন। রবিউল, ঠিক কি দাবি স্থানীয় বাসিন্দাদের? ভেটাগুড়ি 1 এবং 2 নং গ্রাম পঞ্চায়েতের যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের একেবারেই স্পষ্ট দাবি যে এই গ্রাম পঞ্চায়েত দুটি যে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত দুটির পঞ্চায়েত অফিসের যারা কর্মচারী রয়েছেন তারা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান কেউ সময় মতো আসেন না এবং সময় মতো না আসার ফলে বিভিন্ন পরিষেবা সংক্রান্ত কাজে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসীরা এবং তারা এটাও জানাচ্ছেন এই নিয়ে তারা কিন্তু এর আগে একাধিকবার সংশ্লিষ্ট প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের যারা কর্মী রয়েছেন তাদেরকে জানিয়েছিলেন, কিন্তু তারপরে কোনো সুরাহা মেলেনি। তারপর আজকে যখন গ্রামবাসীরা বিশেষ করে ভেটাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতে এবং 1 নং গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা রয়েছেন তারা উভয় গ্রাম পঞ্চায়েত অফিসে যান। এই পঞ্চায়েতটা কাদের দখলে রয়েছে? এই দুটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু বর্তমানে বিজেপির দখলে রয়েছে একেবারেই। এবং তোমাকে আরো জানিয়ে রাখি, ভেটাগুড়ি 2 নং যে গ্রাম পঞ্চায়েত সেই 2 নং গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ বিজেপির দখলে রয়েছে এবং ভেটাগুড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত নির্বাচনে 2টি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল। তবে সেই 2টি আসন যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল সেখান থেকেও একজন গ্রাম পঞ্চায়েত সদস্য ইতিমধ্যেই কিন্তু বিজেপিতে যোগদান করেছেন এবং একজন মাত্র পঞ্চায়েত সদস্য ভেটাগুড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের তিনি কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। শেষমেশ দপ্তর কি খোলা হলো না এখনো তালা দেওয়াই রয়েছে? একেবারেই বেলা 1:30 পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে সেই পর্যন্ত কিন্তু একেবারেই সরেজমিনে আমি সেখানে উপস্থিত ছিলাম। দুটি গ্রাম পঞ্চায়েত দপ্তরেই তালাবন্ধ অবস্থা রয়েছে। শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত দপ্তরের মধ্যে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি কিন্তু খোলা রাখা হয়েছে। বাকি গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ দপ্তর কিন্তু তালাবন্ধ অবস্থাতেই রয়েছে। ধন্যবাদ রবিউল। কথা বলছিলাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকে দুর্গাপুরের মাটি আঁকড়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় কীর্তি আজাদ। অবশেষে জয় পেলেন কীর্তি, হারালেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দিলীপ ঘোষকে। জয়ের পর কর্মী সমর্থকদের সঙ্গে অসুস্থ স্ত্রী পুনম আজাদকে নিয়ে সেলিব্রেশনে মাতলেন কীর্তি আজাদ। ভোটের ময়দানে লড়ছেন স্বামী, অসুস্থতার জন্য হুইল চেয়ারে যাতায়াত করেন কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদ। তবে কীর্তি নির্বাচনী লড়াইয়ে শুরু থেকেই ছিলেন তিনি। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ভোটে হারিয়ে জয়ের আনন্দে মাতলেন কীর্তি, সঙ্গে ছিলেন পুনম আজাদও। বিপুল ভোটে জয়ের পর কীর্তিকে নিয়ে আনন্দে মাতোয়ারা হলেন দলের কর্মীরাও। চোখ ধাঁধানো আলোর রোশনায়ে হলো জয়ের সেলিব্রেশন, বাজলো ব্যান্ড, জ্বলল হরেক কিসিমের আতশবাজি। ভোটে জয়ের পর কীর্তির মুখে তৃণমূল নেত্রীর প্রশংসা। ये काली माँ ऊपर है और पश्चिम बंगाल में अपनी महिषासुर मर्दनी ममता दीदी। अगर एनडीए के जो सहायक लोग हैं बीजेपी के, उनको थोड़ा भी दिमाग होगा और जेल जाने का मन नहीं होगा गलत केस में, झूठे केस में, तो चंद्रबाबू नायडू जी और नीतीश कुमार जी अगर सही ढंग से, ठंडे ढंग से सोचेंगे तो उनको आकर के इंडिया का समर्थन करना चाहिए और एक सरकार बनानी चाहिए जो सभी को बराबर से लेकर आगे चले। তার স্বামী যখন 22 গজে লড়াই করতেন তখনও সর্বক্ষণ পাশে থাকতেন পুনম। একসময় রাজনীতির মঞ্চে কীর্তির সর্বক্ষণের সঙ্গী ছিলেন তিনি, এখনো দুর্গাপুরেই ছিলেন তিনি। পুনমের মুখে শোনা গেল বিজেপির ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্রের বৃত্তান্ত। मैंने इनको मना किया, सबको बच्चों को। इन्होंने क्या किया, ठंडे ग्लास के पानी में मुझे नींद की गोली खिला दी। हम सो गए, ये प्रेस कॉन्फ्रेंस कर दी। इतना ही पने रुके, अगले दिन पार्लियामेंट में भी उसको खिला। ये तो ये है उसका
उसके बाद से मन टूट सा गया, लगाव बहुत था, मन टूट सा गया। और दीदी में हमारी ব্যক্তিগত সম্বন্ধ রয়েছে। ভোটে হারার পর বিজেপি দিলীপ ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়নি কীর্তির। খেলোয়াড় সুলভ মানসিকতায় সেই সাক্ষাৎ আশা করেছিলেন তৃণমূল প্রার্থী। তবে পরাজয়ের পর দিলীপের টিকিট দেখা পাননি তিনি, তার জন্য খেদের অন্ত নেই কীর্তির। তবে তাতে স্ত্রী বা বাকি সঙ্গী সাথীদের নিয়ে কেক কেটে জয়ের উদযাপনে বিন্দুমাত্র খামতি পড়েনি। দুর্গাপুর থেকে সঞ্জীব সুঁয়ের রিপোর্ট, কলকাতা টিভি। বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ, এই নিয়ে কথা বলবো। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমার সঙ্গে। শুভঙ্কর, কটা নাগাদ ফল প্রকাশিত হবে? দেখো, 2:30 নাগাদ আগামীকাল আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার। এবং তুমি জানো যে এই ফল প্রকাশের কিছুক্ষণ পর অর্থাৎ বিকেল 4টে থেকে র্যাঙ্ক কার্ড, সেই সঙ্গে সঙ্গে রেজাল্ট কিন্তু জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবং এবছরও অন্যান্য বছরের মতো প্রথম 10 মেধা তালিকা প্রকাশিত হবে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিস রয়েছে সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান বলয়েন্দ্র সাহা। এবং শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয়, সেই সঙ্গে আর্কিটেকচার, সেই সঙ্গে সঙ্গে ফার্মাসি, এই যাবতীয় ফল কিন্তু একই সঙ্গে প্রকাশিত হবে আগামীকাল। ধন্যবাদ শুভঙ্কর। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।